শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি তোমাদের সামনে আজকে অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমার আলোচনা বিষয় সৃজনশীল লেখার কৌশল বা পদ্ধতি। আশা করি আজকের ভিডিওটি দেখার মাধ্যমে তোমরা সহজেই যে কোনো প্রশ্নের সৃজনশীল উত্তর লিখতে পারবে। তাহলে আমরা একটু বোর্ডের দিকে খেয়াল করি। নাফিস ও তার চার বন্ধু চুক্তির ভিত্তিতে একটি খাদ্য প্রক্রিয়াজাতকরণের কারখানা স্থাপন করেন। উৎপাদিত পণ্যের গুণগত মান ভালো হওয়ায় দিন দিন চাহিদা বৃদ্ধি পাচ্ছে। তাই তারা সংগঠনের ধরন পরিবর্তন করে 1994 সালের আইন অনুযায়ী নাফিস অ্যান্ড ফ্রেন্ডস কোম্পানি লিমিটেড নামে প্রতিষ্ঠানটি নিবন্ধন করে বৃহৎ পরিসরে কাজ শুরু করেন। 2 বছরের মধ্যে 2টি বিভাগীয় শহরে তাদের ব্যবসার কার্যক্রম সম্প্রসারণ করেন। আমরা যদি উদ্যোগটি পড়ি তাহলে বুঝতে পারি প্রথম যে অংশটি সেটা ছিল অংশীদারি কারবার এবং দ্বিতীয় অংশটি পাবলিক লিমিটেড কোম্পানি। কেন বুঝলাম? বৃহৎ পরিসরে, কারণ একমাত্র পাবলিক লিমিটেড কোম্পানি বৃহৎ পরিসরে কাজ করতে পারে, প্রাইভেট লিমিটেড কোম্পানি কখনোই বৃহৎ পরিসরে কাজ করতে পারে না। দেখি আমাদের গ নম্বর যে প্রশ্ন সেটা কি বলা আছে। প্রথম পর্যায়ের ব্যবসায়ের সংগঠনটি কি ছিল ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা এখানে গ নম্বর উত্তর লেখার কিছু কৌশল সম্পর্কে আমরা এখানে তথ্য উপস্থাপন করেছি। গ ক্ষেত্রে আমাদের জ্ঞান দিতে হবে। তাহলে জ্ঞান হবে প্রথম পর্যায়ের ব্যবসায় সংগঠনটি ছিল অংশীদারি ব্যবসায়। তাহলে আমরা জ্ঞানটা কিন্তু পেয়ে গিয়েছি অংশীদারি ব্যবসায়। দ্বিতীয় ক্ষেত্রে আমাকে অনুধাবন মানে এই অংশীদারি ব্যবসায় সম্পর্কে আমাকে লিখতে হবে। আমরা মূল বই বা মূল বইয়ের বাইরে থেকেও আমাদের নিজেদের মতো করে তথ্য এখানে উপস্থাপন করতে পারি। অংশীদারি আইনে গঠিত পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে বলা হয় অংশীদারি ব্যবসায়। এক্ষেত্রে সর্বনিম্ন সদস্য 2 জন এবং সর্বোচ্চ সদস্য 20 জন। আর ওই অংশীদারি ব্যবসায়টি যদি ব্যাংক হয় তাহলে সর্বনিম্ন সদস্য 2 জন এবং সর্বোচ্চ সদস্য 10 জন হতে পারবে। এই একাধিক সদস্য তারা নিজেদের মধ্যে চুক্তির মাধ্যমে এই ব্যবসার সম্পর্কে সূচনা করে থাকে। চুক্তি হলো অংশীদারি ব্যবসার মূল ভিত্তি। চুক্তিতে যাবতীয় বিষয় উল্লেখ থাকে, কে কতটুকু মূলধন বিনিয়োগ করবে, লাভ লোকসান কে কতটুকু বহন করবে, কে কতটুকু দায় বহন করবে, এটা চুক্তিতে যাবতীয় বিষয় কিন্তু এখানে উল্লেখ থাকে এবং চুক্তির যাবতীয় শর্তাদি মেনেই এই অংশীদারি ব্যবসাটি পরিচালিত হয়, নিয়ন্ত্রিত হয় ও পরিচালিত হয়। তাহলে শিক্ষার্থীরা আমরা অংশীদারি ব্যবসায় মানে অনুধাবন সম্পর্কে আমরা জানতে পারলাম। এখন আমাদের প্রয়োগ লিখতে হবে। এই প্রয়োগ হলো উদ্যোগ থেকে আমাদের নিয়ে আসতে হবে এবং এই অংশীদারি থেকেও আমাদেরকে কিছু এই প্রয়োগের মাধ্যমে উপস্থাপন করতে হবে। আমরা উদ্যোগকে তাকালে দেখতে পাই নাফিস ও তার 4 বন্ধু চুক্তির ভিত্তিতে একটি খাদ্য প্রক্রিয়াজাতকরণের কারখানা স্থাপন করেন। উৎপাদিত পণ্যের গুণগত মান ভালো হয় দিন দিন চাহিদা বৃদ্ধি পাচ্ছে। উদ্যোগের সব কথা কিন্তু এখানে আনার প্রয়োজন নেই, আমার যতটুকু দরকার আমি ততটুকু নিয়ে এসেছি। এখানে এতটুকু আমরা উদ্যোগ থেকে নিলাম। এখন আমাকে এই অনুধাবন যে সম্পর্কে আমি বললাম অংশীদারি কারবার সম্পর্কে, এই কথাগুলো নাফিস ও তার 4 বন্ধুকে উল্লেখ করে আমাকে আবার বলতে হবে। তাহলে আমি আবারও বলছি প্রয়োগটা। আমরা উদ্যোগে দেখতে পাই নাফিস ও তার 4 বন্ধু চুক্তির ভিত্তিতে একটি খাদ্য প্রক্রিয়াজাতকরণের কারখানা স্থাপন করেন। উৎপাদিত পণ্যের গুণগত মান ভালো হয় দিন দিন তাদের পণ্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে নাফিস ও তার 4 বন্ধু মিলে যে ব্যবসায়টি গড়ে তুলেছেন সেটি একটি অংশীদারি ব্যবসায়। সর্বপ্রথম তারা চুক্তির মাধ্যমে একটি সম্পর্কের সূচনা করেছেন। অংশীদারি আইনে তারা তাদের ব্যবসাকে গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত করবেন। তারা কিভাবে ব্যবসা থেকে মুনাফা এবং ক্ষতির বহন করবেন সেটা চুক্তিতে স্পষ্ট করে উল্লেখ থাকতে হবে এবং তারা কে কতটুকু মূলধন দেবেন এবং কে কতটুকু দায় বহন করবেন সেই যাবতীয় বিষয়বস্তু তারা তাদের চুক্তিপত্রে উল্লেখ করবে। এইভাবে তারা তাদের ব্যবসায়িক কার্যক্রমটি তারা পরিচালিত করবেন। আশা করি শিক্ষার্থীরা গ নম্বর প্রশ্নের জ্ঞান
অনুধাবন এবং প্রয়োগ সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। এবার আমাদের ঘ নম্বর প্রশ্নের দিকে যেতে হবে। ঘ নম্বর প্রশ্নের উত্তর কিন্তু গ নম্বর থেকে একটু ভিন্ন, অর্থাৎ এখানে বিচার বিশ্লেষণ করে নিজস্ব বুদ্ধিমত্তা প্রয়োগ করে তারপরে আমাকে উত্তরটি তৈরি করতে হবে। দেখি এখানে কি বলা আছে। সাংগঠনিক ধরন পরিবর্তন করায় দেশের অর্থনীতিতে তাদের ব্যবসায়টির গুরুত্ব ব্যাখ্যা করো। অর্থাৎ এই ঘর জ্ঞান কিন্তু গণন প্রশ্নের জ্ঞানের মতো কিন্তু হয় না। এখানে দুইটা জ্ঞান দেয়া যায়। একটা প্রশ্নে যা বলা আছে আমি সরাসরি সেটা উল্লেখ করতে পারি। সাংগঠনিক ধরন পরিবর্তন করায় দেশের অর্থনীতিতে তাদের ব্যবসাটির গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হলো বা ব্যাখ্যা করা হলো। আবার এইভাবেও দেওয়া যেতে পারে, সাংগঠনিক ধরন পরিবর্তন করায় তাদের ব্যবসাটি এটি পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয়েছে, দেশের অর্থনীতির ক্ষেত্রে তাদের ব্যবসাটির গুরুত্ব এখানে ব্যাখ্যা করা হলো। আমরা এইভাবে জ্ঞানটা দিতে পারি। তাহলে জ্ঞানটা দেওয়ার পরে আমাকে দ্বিতীয় অংশ আমাকে অনুধাবন লিখতে হবে। এই অনুধাবনে এই যৌথ মূলধনী কোম্পানি মানে পাবলিক লিমিটেড কোম্পানির সম্পর্কে আমাকে কিছু কথা এখানে উল্লেখ করতে হবে। কিছু কথা বলার পরে দ্বিতীয় অংশে পাবলিক লিমিটেড কোম্পানির যে গুরুত্ব, সেই গুরুত্বটা আমাকে অনুধাবনের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে আমি শুরু করলাম। কোম্পানি আইনে যে ব্যবসায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে বলা হয় কোম্পানি সংগঠন। এর মধ্যে অন্যতম হলো পাবলিক লিমিটেড কোম্পানি, যে কোম্পানির সর্বনিম্ন সদস্য 7 জন এবং সর্বোচ্চ সদস্য শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। এই যৌথ মূলধনী কোম্পানির একটি বৃহৎ আকারের প্রতিষ্ঠান। এখানে অনেক লোকের তার কাজের ব্যবস্থা করতে পারে। শিক্ষার্থীরা, আমি কিন্তু গুরুত্বের দিকে চলে গিয়েছি। প্রথমে 2 থেকে 3 লাইন বললাম এই যৌথ মূলধনী কোম্পানি মানে পাবলিক লিমিটেড কোম্পানি সম্পর্কে। এবার পরবর্তী অংশে তার গুরুত্ব। এটা একটি বৃহৎ আকারের প্রতিষ্ঠান, এখানে অনেক লোকের কাজের ব্যবস্থা করা হয়ে থাকে। যৌথ মূলধনী কোম্পানি তে কাজ করার মাধ্যমে যে বেতনটা পাওয়া হয়, এর মাধ্যমে কর্মীরা তাদের জীবনমানটাকে সহজেই আরো উন্নত করতে পারে। যৌথ মূলধনী কোম্পানি প্রচুর পরিমাণ কর সরকারকে প্রদান করে থাকে, যে অর্থ সরকার দেশের উন্নয়নের কাজে ব্যবহার করে থাকে। যৌথ মূলধনী কোম্পানি তাদের উৎপাদিত পণ্য দেশের চাহিদা পূরণ করার পাশাপাশি বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে। যৌথ মূলধনী কোম্পানি যে উৎপাদন করে, এর ফলে দেশের যে উৎপাদন ও দেশের জাতীয় আয়টা কিন্তু বৃদ্ধি পায়। এইভাবে দেশের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে এই যৌথ মূলধনী কোম্পানি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এটা কিন্তু আমি অনুধাবন সম্পর্কে বললাম। এই অনুধাবনের কথাগুলি আমি প্রয়োগে নিয়ে আসবো। এবার নাফিজ ও তার 4 বন্ধু মিলে যে পাবলিক লিমিটেড কোম্পানি গঠন করেছে তাদেরকে ইঙ্গিত করে আমাকে বলতে হবে এই কথাগুলি। এই প্রয়োগের মধ্যে আবারও যৌথ মূলধনী কোম্পানি সম্পর্কে লিখবো এবং গুরুত্ব কিন্তু এবার এই উদ্যোগকে যারা এই ব্যবসাটি গঠন করেছে তাদেরকে ইঙ্গিত করে। তাহলে আমরা শুরু করলাম। নাফিজ ও তার 4 বন্ধু প্রথমে চুক্তির ভিত্তিতে এটি ব্যবসায় গঠন করেন বা কারখানা স্থাপন করেন। পরবর্তীতে তারা তাদের সংগঠনের ধরন পরিবর্তন করে 1994 সালের আইন অনুযায়ী নাফিস অ্যান্ড ফ্রেন্ডস কোং লিমিটেড নামে প্রতিষ্ঠানটি নিবন্ধন করে বৃহৎ পরিসরে কাজ শুরু করেন। 2 বছরের মধ্যে 2টি বিভাগীয় শহরে তাদের ব্যবসার কার্যক্রম সম্প্রসারণ করেন। নাফিস ও কোং পরবর্তীতে যে সংগঠনে রূপান্তর করলেন সেটা পাবলিক লিমিটেড কোম্পানি। তাদেরকে কোম্পানি আইনে তাদের ব্যবসার যাবতীয় কার্যক্রম পরিচালনা করতে হবে। এইভাবে নাফিস অ্যান্ড কোং দেশের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রেও তাদের পাবলিক লিমিটেড কোম্পানি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তারা তাদের প্রতিষ্ঠানে যে কর্মীদের কাজের ব্যবস্থা করবেন, তারা সেখান থেকে বেতন পেয়ে অর্থ উপার্জন করে তাদের জীবনমানটা আগের থেকে ভালো করতে পারবেন। নাফিস অ্যান্ড কোং তাদের কোম্পানি সরকারকে ট্যাক্স প্রদান করবেন, সেই ট্যাক্সের টাকা সরকার দেশের উন্নয়নের কাজে ব্যবহার করবেন। তাদের কোম্পানির উৎপাদিত পণ্য দেশের চাহিদা পূরণ করার পাশাপাশি বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে। এর পাশাপাশি তারা নানা রকম সামাজিক কাজেও তাদের কোম্পানির থেকে মুনাফার একটি অংশ তারা ব্যবহার করতে পারবেন। এইভাবে দেশের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তাহলে এই ঘ নম্বরে জ্ঞান চলে গেল, অনুধাবন বললাম এবং প্রয়োগ বললাম। শেষে আমি মন্তব্য লিখব। আমরা উপরের মন্তব্য নিজের মতো করে, অবশ্যই আমরা উপরের
আলোচনা থেকে জানতে পারলাম যে একটি পাবলিক লিমিটেড কোম্পানি দেশের যে উৎপাদন বৃদ্ধি, দেশের জাতীয় আয় বৃদ্ধি, সরকারকে কর প্রদানের মাধ্যমে আরও অন্যান্য কার্যাবলী গ্রহণের মাধ্যমে তারা দেশের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেই চলেছে, যেটা উদ্যোগকে নাফিস ও তার 4 বন্ধু নাফিস অ্যান্ড ফ্রেন্ডস কোং লিমিটেড নামে যে পাবলিক লিমিটেড কোম্পানি গঠন করেছেন, তারাও দেশের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে উপরে উল্লেখিত ভূমিকাগুলো পালন করতে পারে। এইভাবে তারা দেশের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান সামনে রেখে চলবে বা সামনেও রাখবে, যাতে দেশটা আরও এগিয়ে যেতে পারে। এইভাবেই আমাদের আলোচনাটি সমাপ্ত ঘোষণা করতে হবে। আরেকটি কথা, গাইডে কিন্তু এই ঘ নম্বর প্রশ্নের আলোচনা কিন্তু আর এক রকম, সেটা গাইডের ব্যাপার, তাদের আলোচনা সঠিক। তবে আমি একজন শিক্ষক এবং শিক্ষক হিসেবে এইখানে ঘ নং যে পদ্ধতিতে এখানে আলোচনা করলাম, আমার শিক্ষার্থীদেরকেও এইভাবে কিন্তু আমি ক্লাসে বুঝিয়ে থাকি। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই সৃজনশীল সম্পর্কে বুঝতে পেরেছ। আমি তোমাদের যাবার আগে এটি কথা বলতে চাই যে আমার এই ভিডিওটি আমি ফেসবুক পেজে আপলোড করব, যেটা মূল পেজ হলো কবির হোসেন। তোমরা অবশ্যই মূল পেজে এই ভিডিওটি দেখবে। আর কবির অ্যাকাউন্টিং হোম নামে আমার ফেসবুকে আরেকটি পেজ ছিল, যে পেজে আমি আপাতত কোনো ভিডিও দিচ্ছি না। এর পাশাপাশি ইউটিউবে আমার একটি চ্যানেল আছে কবির অ্যাকাউন্টিং হোম নামে, সেই চ্যানেলটি তোমাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। শিক্ষার্থীরা, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।